দাদা তাহলে চিংড়ি বানান 250 টাকা করে নিন। হ্যাঁ ঠিক আছে, এক পিস বেশি দিয়ে দেবে 11টা। ঠিক আছে আচ্ছা স্যার বানাও। ঠিক আছে। প্রথমে একটু রাগ করেছিলাম ঠিকই, বাট এখন যেটা মনে হচ্ছে নতুন নতুন স্পটই দেখতে পাচ্ছি। এই স্পটগুলো তো ওই ঘাটে গেলে মানে যেখানে গেছিলাম কতবার দেখা হতো না। ও কাকা বলছি ডাবটা তো দেখতে পাচ্ছি, ডাব ছাড়া কি আছে? মাগি থাকে। মাগি? মাগি হোটেল বর্ষা রানী, হোটেলগুলোর নাম বেশ সেরা সেরা পড়ছে। মদন মোহন, বর্ষা রানী। এখানে রাজার জন্য কোন রানী অপেক্ষা করছে দেখা যাক। পুরী ভ্রমণ সিরিজ 2024 আরও একটা নতুন দিনের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে সকাল 9টা বেজে 2 মিনিট, আর ঠিক এই মুহূর্তে আমরা রওনা দিলাম শ্রী জগন্নাথ ধাম পুরী থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চিল্কা লেক ভ্রমণের পথে। আমাদের চিল্কা যাওয়ার জন্য গাড়ি ভাড়া পড়েছে বড় গাড়ির ক্ষেত্রে 1200 টাকা আর ছোট গাড়ির জন্য 1000 টাকা। গাড়ি ভাড়ার জন্য পুরীর স্বর্গদ্বার থেকে আপ টু পুরী হোটেল পর্যন্ত যদি ধরি, ছোট বড় প্রচুর ট্রাভেল এজেন্টদের অফিস দোকান পেয়ে যাবেন। সেখান থেকে পছন্দ মতো প্রয়োজন মতো ভাড়া করে নিতে পারেন। আগে সরকারি ওটিডিসি বাসে সবাই মিলে একসাথে, আর আজ নিজেরাই নিজেদের মতো গাড়ি ভাড়া করে চিল্কা সফর। প্রথমটা সবাই দেখেছেন, দ্বিতীয়বারের জন্য আমাদের এক নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। তাই প্রথম থেকে শেষ সঙ্গে থাকুন। শুধু এন্টারটেনমেন্টই নয়, সঠিক তথ্যেরও অত্যন্ত প্রয়োজন। এখন আমাদের যাত্রাপথে প্রথম বিরতি ব্রেকফাস্টের জন্য। ধোসা করুন। ঠিক আছে দাদা? হ্যাঁ 7টা ধোসা আর 2টো পুরি। আর সিঙ্গাড়া গরম হবে নাকি? গরম করা যাবে? এগুলো নয় এখন গরম আছে দাদা। গরম আছে? মিষ্টি কি আছে? মিষ্টি হোটেলের নাম মদন, তারপর দেখলাম না মোহনটা ঢাকা পড়ে গেছে। মদন মোহন। ভেতরে যাই, ভেতরে এসি আছে। গরম গরম সিঙ্গাড়া, আমাদের ওখানে চাটনি, এখানে আলু মটরের তরকারি। ভিন রাজ্যে ভিন্ন খাবার। যদি দেখি সিঙ্গাড়া টাটকা আর গরম, আর তার সাথে যদি খাস্তা, তাহলে তো খেতেই হবে। প্রত্যেকেই সেদিন ধোসা অর্ডার করেছিলাম। ধোসার সাইজ ও খাবারের টেস্ট দুটোই দুর্দান্ত। খাবারের দোকানের পাশে রয়েছে ওষুধের দোকান, প্যাথো ল্যাব। এখান থেকে ওষুধ নেবো। জ্বর লাগছে, মানে ঠিক জ্বর আসার আগের মুহূর্তে এরকম হয়। জ্বর আসার আগেই নিয়ে রাখি, কখন কাজে লাগবে বলা যায় না। আসল খেলা এবার শুরু। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, চিল্কা লেক ঘুরে দেখতে সাতপাদা সহ 4 থেকে 5টি ঘাট থেকে মোট বোট ছাড়া হয়। তাই সব জায়গাতে চিল্কা লেক সফরে একই সাইটসিং অথবা একই জিনিস দেখতে পাবেন এরকম কোনো কথা নেই, এবং ডলফিন দেখার প্রবণতাও নির্ভর করবে জায়গার ওপর। আমাদের ইচ্ছা ছিল সাতপাদা ঘাট থেকেই আমাদের আজকে চিল্কা ভ্রমণ শুরু করার, কিন্তু এই ট্রাভেল এজেন্ট থেকে গাড়ি ভাড়া করে ওদের সাথে এসে আমাদের যে নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম তা হলো বিভিন্ন ট্রাভেল এজেন্টের বিভিন্ন ঘাটের সাথে কন্ট্যাক্ট করা থাকে। তাই তাদের সুবিধে মতো, তাদের ইচ্ছা অনুযায়ী তারা যে ঘাটে নিয়ে যাবে সেই ঘাট থেকে আপনাদের চিল্কা ভ্রমণের জন্য বোট ভাড়া করতে হবে। না, হলো না কোনো কাজ। ড্রাইভাররা ইতিমধ্যেই যে যার মতো সাইড হয়ে গেছে। তো 3টে স্পট এখানে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে রেড ক্র্যাব, ডলফিন, যেটা মেন দেখার জন্য আসা চিল্কাতে 2টো, অ্যান্ড দেন লাস্ট হচ্ছে সি মাউথ। এই জায়গা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এই স্পটে আমি প্রথম এলাম। এরকম 3-4টে স্পট আছে, আমি আগেই বললাম, যেখান থেকে চিল্কার বোটিং শুরু হয়। তো ব্যাপারটা হলো, কালকে আমরা যখন ট্রাভেল এজেন্টের অফিসে কথা বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আমরা রাজহংস আইল্যান্ড দেখবো, এই ব্যাপার সেই ব্যাপার।
হ্যাঁ উনি সুন্দর বললো, হ্যাঁ দাদা আপনারা যেটা চাইবেন দেখে নেবেন, নিজের মতো বোট করবেন, এই সেই কিছুই হলো না। মেন ব্যাপারটা হচ্ছে আমার ভাড়াটা শুনে খটকা লেগেছিলো যে চিল্কা আসতে এত কম ভাড়া কেন, 1200 টাকা 1000 টাকা গাড়ি নিচ্ছে কেন। মেন ব্যাপারটা লুকিয়ে আছে এখানেই, মানে এখানে যে কমিশনটা ওরা তার বেশিরভাগটাই নেবে, এই জন্যই গাড়ি ভাড়াটা কম। দেখবেন আপনারা ট্রাই করে কোনো গাড়িকে শুধু বুক করবেন যে চিল্কা ঘুরতে যাবো, ছবি তুলতে যাবো, বোটিং করবো না, বোট করবো না, কোনো গাড়ি আসবে না। এখানে 3টে স্পট বললাম, 3টে স্পট নিয়ে বোট ভাড়া পড়ছে, বড় বোট যেটা মোটামুটি 8 থেকে 10 জন যেতে পারবেন, 6500 টাকা। এখানেই সমস্ত বোটগুলো রয়েছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। হ্যাঁ মোটামুটি সবগুলোতে সিট ক্যাপাসিটি সমান না, কোনোটা 4 জন, কোনোটা 6 জন, কোনোটা 10 জন, এরকমই সব সিট ক্যাপাসিটি। এখন দেখা যাক, আমরা এই রাস্তা ধরে যাবো সোজা, যেখান থেকে আমরা বোটে উঠবো। তো আমাদের জন্য কী বোট রয়েছে দেখি, সাউন্ডলেস না বিশাল ভাটভাট ভাটভাটি আওয়াজ। মেনে নিলাম, কিছু করার নেই। 4 বছর আসবো, আলাদা আলাদা স্পটে আসবো বিভিন্ন ট্রাভেল এজেন্টের সাথে, সব কটারই অভিজ্ঞতা হবে। কী নিয়ে যাচ্ছিস? নোংরা একদম। হ্যাঁ লাইফ জ্যাকেট ছেঁড়া ফাটা, ভাই কী রে ভাই। এই যে এটা ঘাট, এইটা দিয়ে আপনাকে স্লিপ দেখাতে হবে। আমরা টিকিট দেখালাম, বললাম দাদা একটু সাউন্ড যাতে কম হয় এরকম বোর্ড দেবেন। এই যে এই দাদাকে টিকিট দেখাতে হলো। এবার পরপর যাদের নাম্বার হয়েছে সেই বোটই যাবে। জঙ্গল সাফারির মতন একটা কথা আমি আবারও বলছি, গোটা একদিন বোটে করে চিল্কা সফরটাকে এনজয় করুন। ডলফিনের দেখা পাওয়াটা ভাগ্যের ব্যাপার, তাই এই মনোভাবকে দূরে রেখে সমগ্র চিল্কা ভ্রমণ করুন এক নতুনভাবে। মিনিট 15-20 বোট সফরের পর আমরা চলে এলাম আমাদের চিল্কা ভ্রমণের প্রথম স্পট রেড ক্রাব। এই দেখুন ওনারাই আছেন, এই যে দাদারা, ওনারাই রেড ক্রাব দেখাবেন। এই স্পটটার নাম রেড ক্রাব। তো আমাদের নামতে হবে না, আমরা এরকম বসেই থাকবো বোটে, বোটে বসে বসে রেড ক্রাব দেখবো আমরা। এই লাল কাঁকড়া মানুষের খাওয়ার জন্য কখনোই উপযুক্ত নয় এবং বিষাক্ত। ওদের থেকে জানতে পারলাম রীতিমতো সরকারের থেকে নাকি অনুমতি নিতে হয় এই লাল কাঁকড়া ধরার জন্য, কারণ শুধুমাত্র এই স্পট হিসেবেই পর্যটকদের দেখার জন্যই এই লাল কাঁকড়া গ্রহণযোগ্য। প্রথমে একটু রাগ করেছিলাম ঠিকই, বাট এখন যেটা মনে হচ্ছে নতুন নতুন স্পটই দেখতে পাচ্ছি। এই স্পটগুলো তো ওই ঘাটে গেলে, মানে যেখানে গেছিলাম গতবার, দেখা হতো না। তো এরপরে যেটা যাবে বলছে ওটাও একটা আইল্যান্ড, ওখানে গাড়ি বোট আমাদের অনেকক্ষণ দাঁড়াবে, ওখানে আমরা নামবো স্পটে, ওই দ্বীপে। ঠিকই আছে। পর বোট এসে দাঁড় করিয়ে দিল এমন এক জায়গায় যেখানে ডলফিন দেখা গেলেও দেখা যেতে পারে, কিন্তু ভাগ্য সেদিন আমাদের সাথে ছিল না। তাই এরপরে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে চাই, সরকারি ওটিডিসির সাথে চিল্কা ভ্রমণে আপনারা সাউন্ডলেস বোটে করে চিল্কা লেক ঘুরতে পারবেন। তাতে করে আপনাদের ডলফিন দেখার প্রবণতাও বেড়ে যাবে, কারণ বোটের যত আওয়াজ হবে তার আশেপাশে ডলফিন না থাকার সম্ভাবনাই প্রবল। যদিও এখানে থাকার সম্ভাবনা ছিল, বাট এই 4 ধার থেকে এই ধার থেকে, হ্যাঁ এই ধার থেকে এই যে বোট এত আওয়াজ করে আসছে, ডলফিন যদিও থাকতো আর দেখা যাবে না। কি আর করা যাবে, হতাশা মন নিয়ে আমাদের যাত্রা এবার বে অফ বেঙ্গলের দিকে, অর্থাৎ আরেকটু পরেই আমাদের নামিয়ে দেওয়া হবে এক নাম না জানা আইল্যান্ডে, যেখানে আপনি মাছ ভাজা, কাঁকড়া, বিভিন্ন টুকিটাকি খাবার খেতে খেতে সামনেই দেখতে পাবেন বঙ্গোপসাগর। ও কাকা বলছি, ডাবটা তো দেখতে পাচ্ছি, ডাব ছাড়া কি আছে? ম্যাগি থাকে। ম্যাগি? ম্যাগি। ও ম্যাগি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাগি, ম্যাগি আছে, ভেলপুরি, ভেলপুরি। আর ঝিঙ্গা, মাছলি, মাছ কি আছে? মাছ পার্সি থাকে। পার্সে এখন কি আছে? এখন যদি যা থাকে আমি সেরকম। চিংড়ি নেই? চিংড়ি। চিংড়ি আছে, কাঁকড়াও আছে। সত্যি মনে মনে একটা এরকম জায়গায় এতক্ষণ ধরে খুঁজছিলাম,
যেখানে ধুধু বালি দূরে ঘন ঝাউবন, সমুদ্রের তীব্র গর্জন, বাঁশ দিয়ে তৈরি খড়ের চালার ঘর একটু বন্য স্বাদে, বন্যভাবে যদি আবিষ্কার করে ফেলা যায় নিজেকে কয়েক মিনিটের জন্য। দাদা তাহলে চিংড়ি বানান, 250 টাকা করে নিন। হ্যাঁ ঠিক আছে, এক পিস বেশি দিয়ে দেবে, 11টা। ঠিক আছে, আচ্ছা সে বানাও। ঠিক আছে। দাম এখানে বড্ড বেশি, তাই নেওয়ার আগে দরদাম করে নিতে ভালোভাবে মোটেই ভুলবেন না যেন। দারুণ জায়গা, দুদিকে দুপাশে ঝাউবন, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সামনেই বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এই সমুদ্রের রংটা এবং মানে এর যে ঢেউটা, দুটোই কিন্তু একদম অন্যরকম, কম নয়, অনেকটা লম্বা রাস্তা। প্লাস বালির মধ্যে দিয়ে যাচ্ছি, সময় লাগছে ওই জন্য একটু বেশি। অসম্ভব, অসাধারণ, অতি সুন্দর বললেও হয়তো কম বলা হবে। মনের সব ক্লান্তি যেন এক নিমিষে দূর হয়ে গেল। সমস্ত ভালো না লাগাগুলো একের পর এক ভালো লাগতে শুরু করলো। মোটামুটি সব কিছু মিলিয়ে বলা যায় এই বিদায় বেলায় এই যেন এক দীর্ঘ প্রশস্তি। চারপাশে যেমন একটা সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, উল্টো দিকে তীব্র হাওয়া, তার সাথে বিকট ঢেউয়ের গর্জন। অনেকটা লেট হয়ে গেল, এখানে প্রায় 2:30টা বেজে গেল। এবার ফিরে যাব। আর মাছের কিন্তু এখানে সাংঘাতিক দাম। এক প্লেট নিয়েছিলাম চিংড়ি, দরদাম করে 250 টাকায় ঠিক এইটুকুর সাইজ, 11 পিস। এবার ফেরার পালা। আসতে যতক্ষণ লেগেছিল ফিরতে তার চেয়েও 10 গুণ সময় কম লাগবে। কারণ কিছুই নয়, গোটা বেড়ানোর রুটটাকে এভাবেই সাজানো হয়েছে। এরপর প্রশ্ন, দুপুর তো হলো, খাওয়া দাওয়া কোথায় করবেন? আমাদের এর আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ঘাটের কাছাকাছি কোনো রেস্টুরেন্ট কিংবা দোকান থেকে না খেয়ে চলতি পথে কোনো হোটেল বা ধাবাতে খাওয়া দাওয়াই শ্রেয়। চিল্কা থেকে মাত্র 4 কিলোমিটার পর আমরা চলে এলাম আমাদের মানে যেখানে লাঞ্চ করব সেই জায়গায়, হোটেল বর্ষা রানী। হোটেলগুলোর নাম বেশ সেরা সেরা পড়ছে, মদনমোহন, বর্ষা রানী। দেখি এখানে রাজার জন্য কোন রানী অপেক্ষা করছে, দেখা যাক। পুরীতে এসে মাছ খাবেন না খাবেন কি প্রশ্ন থাকে প্রত্যেকের মনে মনে। তাই তো বলি এইটুকুই রাখুন জেনে। প্রত্যেকে নিয়েছিলাম ভাত, ডাল, ভাজা, তরকারি সহ পার্সে থালি। ভাত ডালটুকু ছাড়া বাকি সবটাই জালি। হোটেলে ফেরার আগে দর্শন করে নিন এই পথেই অলরনাথ টেম্পল। যাচ্ছি অলরনাথ টেম্পল। এই অলরনাথ টেম্পল নিয়ে কিন্তু মানে স্থানীয়দের কাছে এবং অনেক আগে থেকেই একটা বেশ রহস্যময় পৌরাণিক কাহিনী শোনা যায়। যেটা হলো, একবার রথের সময় শ্রী চৈতন্যদেব পুরীতে এসেছিলেন। তো রথের সময় বলবো না, একটু ভুল বললাম, ঠিক স্নানযাত্রার পরে পুরীতে প্রভু জগন্নাথদেব দর্শনে তিনি এসেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু। আপনারা তো স্নানযাত্রার সময় আমরা প্রত্যেকে জানি যে জগন্নাথ দেবের জ্বর আসে, মানে এত বালতি দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, এত বালতি জল দিয়ে। জগন্নাথ দেব রথের আগে যে স্নানযাত্রা হয়, রথ পর্যন্ত, রথের দিন পর্যন্ত জগন্নাথ দেব কিন্তু দর্শন বন্ধ থাকে। তো যাই হোক, কী আর করা যাবে, শ্রী চৈতন্যদেব হতাশা মন নিয়ে নিরাশ হয়ে ফিরে যান। প্রভু জগন্নাথ দেবের দর্শন পায়নি, তার এই জীবন বৃথা। কিন্তু একটা কথাই প্রচলিত রয়েছে প্রত্যেকের মুখে মুখে, যে আপনি যদি জগন্নাথ দেব দর্শন করতে না পারেন কোনো কারণবশত, আমি ধরলাম স্নানযাত্রাতে আপনি এসছেন, স্নানযাত্রা রথের মাঝামাঝি সময়, সেক্ষেত্রে কিন্তু আপনি অলরনাথ টেম্পল, অলরনাথ মন্দির, এই চিল্কা যাওয়ার পথে দর্শন করলে আপনার জগন্নাথ দেব দর্শন সমান দর্শন, এটা বোঝাবে। তো সে মনের দুঃখে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে, সমুদ্রের দিকে আর কি নেমে যায়, সমুদ্রের দিকে চলে যায়। হঠাৎ করে পেছন থেকে তিনি প্রভু জগন্নাথ দেবের ডাক পায় যে, হে চৈতন্য, আমি তোমাকে এখন কোনোভাবেই দর্শন দিতে পারবো না, তুমি এক কাজ করো, সুদূর দক্ষিণ প্রান্তে অমুক জায়গায় চলে যাও, আমি তোমাকে অলরনাথ হিসাবে দর্শন দেব। যাই হোক, চৈতন্যদেব ওনার কথা মতন, জগন্নাথ দেবের কথা মতন আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেখানে আসেন, এবং সত্যি সত্যি কিন্তু জগন্নাথ দেব অলরনাথ রূপে চৈতন্যদেবকে দর্শন দেন। এবং তারপরেই
ওইখানে আমরা এখন যেটা দেখবো এই অলরনাথ টেম্পল গড়ে ওঠে। এটা শোনা কাহিনী, এটা একটা পৌরাণিক কাহিনী। তো মানুষের ধারণা এটাই সত্যি, এটাই মানে এই ধারণা দিয়ে মানুষ বিশ্বাস করে আসছে। কিন্তু একটা কথাই প্রচলিত রয়েছে প্রত্যেকের মুখে মুখে, যে আপনি যদি জগন্নাথ দেব দর্শন করতে না পারেন কোনো কারণবশত, আমি ধরলাম স্নানযাত্রাতেই আপনি এসছেন, স্নানযাত্রা রথের মাঝামাঝি সময়, সেক্ষেত্রে কিন্তু আপনি অলরনাথ টেম্পল, অলরনাথ মন্দিরে চিল্কা যাওয়ার পথে দর্শন করলে আপনার জগন্নাথ দেব দর্শন সমান দর্শন, এটা বোঝাবে। মানুষের মনে একটা ধারণা, এটাই কিন্তু হয়ে আসছে। এই হলো অলরনাথ টেম্পল, এখন প্রায় ফাঁকাই। জুতো জোড়া গাড়িতে খুলে মন্দিরে প্রবেশ করুন। মন্দিরের ভেতরের ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই আপনাদের ঘুরে দেখালাম। এবারের জন্য আমাদের চিল্কা ভ্রমণ এখানে সমাপ্ত। এরপর হোটেলে ফিরে বাকি দিনটা পুরোপুরি রেস্ট। ফিরে আসছি এই ভ্রমণ সিরিজের অন্তিম পর্ব নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।